আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, 6 বছরের নাবালিকাকে ধর্ষণ, গোপনাঙ্গে রক্তক্ষরণ, লড়ছে মৃত্যুর সঙ্গে, আটক অভিযুক্ত। সেদিন তিলোত্তমার উপর ঝাঁপিয়ে পড়েছিল সিভিক, মৃতপ্রায় অবস্থাতেই ধর্ষণ, চার্জশিটে আর কি উল্লেখ করল সিবিআই। বীরভূমের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, 8 জনের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে অ্যাকশন, কলকাতা পুলিশ কমিশনার যা বললেন তোলপাড়। এই নয় যে আমরা হুনুলুলু থেকে উঠে এসেছি, জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে হুঁশিয়ারি মদনের। জোর ধাক্কা, শুনানি শেষ, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কি রায় দিল কলকাতা হাইকোর্ট। বিস্তারিত। মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় একটি 6 বছর বয়সী মেয়েকে তার পাড়ার বসবাসকারী এক ব্যক্তি ধর্ষণ করেছে বলে পুলিশ জানিয়েছে সোমবার। বাংলায় আরজিকর কাণ্ডের পর জয়নগর, কুলতলি তরুণী চিকিৎসক ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার বিচার এখনো হয়নি। তারই মধ্যে দক্ষিণ 24 পরগনার জয়নগর কুলতলিতে 10 বছরের শিশুকে ধর্ষণ খুনের ঘটনায় রীতিমতো অগ্নিগর্ভ পশ্চিমবঙ্গ। যেখানে নারী সুরক্ষার জন্য সরব হচ্ছেন মানুষ, সেখানেই পরপর শিশু থেকে বৃদ্ধা কেউ রেহাই পাচ্ছে না। ইংরেজ আমলের সেই সভ্যতা এখনো চলছে। নারী মানেই পুরুষদের ভোগ্যপণ্য। যতদিন না সমাজের এমন মানসিকতা নিশ্চিহ্ন হবে, ততদিন মেয়েরা স্বাধীন নয়। মেয়েটি তার দাদু ও দিদার কাছে থাকতো। ঘটনার দিন মেয়েটি একাই বাড়িতে ছিল। এরপর অভিযুক্ত বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটির দিদা তখন উঠোনে কাজ করছিলেন, দাদু বাড়িতে ছিলেন না। সেই সুযোগ নিয়েই অভিযুক্ত তাকে ঘরে ঢুকে ধর্ষণ করে। ছেলেটি তাদের পাড়ায় থাকে বলেই জানা গিয়েছে। ঘটনার পর 6 বছরের শিশুটিকে আহত অবস্থায় দেখতে পান পাড়ার লোকেরা। আহত শিশুটির গোপনাঙ্গ থেকেই রক্তক্ষরণ হচ্ছিল বলে শিশুটির দিদা জানিয়েছেন। থানায় তার দিদাই মামলা দায়ের করেছেন এবং অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এর আগে কলকাতা পুলিশ আর তারপর সিবিআই উভয়ের বক্তব্য এক। আরজিকরের ঘটনায় দ্রুত সিভিক ভলেন্টিয়ারই ধর্ষক ও খুনি। সোমবার শিয়ালদা হাইকোর্টে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। সেখানে গোয়েন্দারা উল্লেখ করেন মূল অভিযুক্ত হিসেবে ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম। সিবিআই সূত্রে খবর, ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার 64 নম্বর ধারা অর্থাৎ ধর্ষণ, ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার 66 নম্বর ধারা অর্থাৎ ধর্ষণের জেরে খুন, এই ধারা প্রমাণ হলে 20 বছরের কারাবাস বা জেলে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাবাস কিংবা মৃত্যুদণ্ড হতে পারে। ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার 103(1) ধারা অর্থাৎ খুন, এই ধারা প্রমাণ হলে আমৃত্যু কারাবাস কিংবা মৃত্যুদণ্ড হতে পারে। ঘটনাস্থলে আর কারোর উপস্থিত থাকা এবং খুন ধর্ষণ কাণ্ডে সিভিক ছাড়া আর কারোর যোগ খারিজ এই চার্জশিট অনুযায়ী। কলকাতা পুলিশ প্রথমেই জানিয়েছিল ভিজেটিভ স্টেট অর্থাৎ পেরিমর্টম অবস্থায় ধর্ষণ, সেটা উল্লেখ সিবিআই চার্জশিটে। অভিযুক্ত সিভিক মত্ত অবস্থায় ছিল, সে বিকৃত যৌন প্রবৃত্তি এবং মানসিক বিকৃতি আছে, সেটা উল্লেখ করেছে সিবিআই চার্জশিটে। মোট 128 জনের বয়ান রেকর্ড করার কথা উল্লেখ রয়েছে চার্জশিটে। তার মধ্যে 57 জনকে সাক্ষী করেছে সিবিআই। কয়লা খনিতে বিস্ফোরণে মৃত্যু হলো 8 জনের। ঘটনার পর এলাকার মানুষ ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও জেলা পুলিশ সুপারের দাবি মৃতের সংখ্যা 6, 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে বিরভূমের শেষ প্রান্ত লোকপুর থানার ভাদুলিয়া জঙ্গলে একটি খোলামুখ কয়লা খনি রয়েছে। গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড নামে এই কয়লা খনির পিডিএসএল দেখভাল করে। পুজোর আগে কয়লার অত্যাধিক চাহিদা মেটাতে বিস্ফোরণ ঘটিয়ে বেশি করে কয়লা উত্তোলন করা হচ্ছিল বলে এলাকার মানুষের দাবি। সেই মতো এদিনও খনিতে বিস্ফোরণ ঘটানোর জন্য গাড়িতে বোঝাই করে বিস্ফোরক নিয়ে আসা হয়েছিল খনি এলাকায়। ঘটনার পর স্বজনহারা পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়লেন। ক্ষতিপূরণের দাবিতে পুলিশের সামনে বিক্ষোভ শুরু করেন। ক্ষতিপূরণ বাবদ 30 লক্ষ টাকা, একটি করে বাড়ি এবং সরকারি চাকরির দাবিতে হন মৃতের আত্মীয়রা। প্রশাসন সেই দাবি মেনে নেওয়ার পর মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। এলাকার বিধায়ক অনুপ সাহা বলেন, কয়লা খনির দায়িত্বপ্রাপ্ত সংস্থার অসাবধানতার কারণেই দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া অল্প শিক্ষিত শ্রমিক দিয়ে বিস্ফোরক নামানোর ফলে এই বিস্ফোরণ ঘটেছে। আমরা চাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, সেই সঙ্গে জড়িতদের যাবতীয় ক্ষতিপূরণ দিতে হবে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে 10 দফা দাবি সামনে রেখে আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। 163 ধারা জারি থাকলেও ধর্মতলায় তাদের অবস্থান চলছে। আবার এই নিয়ে প্রশ্ন করা হতে উপযুক্ত পদক্ষেপের কথা বললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। শনিবার রাত থেকে ধর্মতলায় অনশন করছেন 6 জন জুনিয়র চিকিৎসক। রবিবার যোগদান জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ আরজিকরের অনিকেত মাহাতো। সোমবার পুজো উপলক্ষে কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সিপি মনোজ। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, পুলিশ ধর্মতলায় 163 ধারা জারি করেছে, তা সত্ত্বেও জুনিয়র চিকিৎসকেরা সেখানে অবস্থান করছেন।
পুলিশ কি করবে? জবাবে কলকাতার পুলিশ কমিশনার শুধু বলেন, এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। যদিও কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে খোলসা করেননি মানুষ। এই নিয়ে তিনি বেশি কথাও বলতে চাননি বলে খবর। এদিকে আজ শহরে কিছু প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে পুজো দর্শন নামের একটি কর্মসূচির আয়োজন করেছিল কলকাতা পুলিশ। তাদের মহানগরী বেশ কিছু বড় পুজো দেখানোই এই বিশেষ কর্মসূচির উদ্দেশ্য। সিপি জানান, বহুদিন ধরে কলকাতা পুলিশ এই কর্মসূচির প্রসঙ্গে যুক্ত। এই বছর 4000 অধিক প্রবীণ নাগরিক এবং 2000-এর অধিক বিশেষভাবে সক্ষম শিশু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তাদের বাসে করে ঘোরানোর পাশাপাশি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনুষ্ঠানে তীব্র বিরোধিতা করলেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চিকিৎসকেরা এখন এসবের ফায়দা তুলছে। ওদের আধার কার্ড থাকলে আমারও আধার কার্ড আছে, ওদের যেমন ডিগ্রি আছে আমারও আছে, ওদের যেমন ডাক্তার বলে বাজারে চলতি আছে আমাদেরও আছে। আমাদেরও মানুষ নমস্কার করে, এই নয় যে আমরা হুনুলুলু থেকে উঠে এসেছি। প্রায় 2 মাস ধরে আরজিকর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে আন্দোলন চললেও এতদিন এই আন্দোলন নিয়ে মদনের কোনো বক্তব্য শোনা যায়নি। দুর্গাপুজোর সময় এই আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন শাসক দলের নেতা। পঞ্চমীর দিন কলকাতায় জুনিয়র ডাক্তারদের একাধিক কর্মসূচি আছে, তার বিরোধিতা করে মদন বলেছেন, জুনিয়র চিকিৎসকরা বলছেন পুজোর আগে পঞ্চমীতে মহামিছিল করবেন। এটা ভাবছেন না যে এই মিছিলের ফলে অ্যাম্বুলেন্স যেতে পারবে না, ট্রাফিক জ্যামে হাজার হাজার রোগী পরিজনরা অসহায় অবস্থায় পড়তে পারেন। এখন চিকিৎসকরাই যদি স্ট্রাইক করেন তাতে সমস্যা বাড়বে। চিকিৎসকরা বিচার চেয়ে লড়াই করছেন, বিচার আমরাও চাই। মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন, কিন্তু সবকিছুরই একটা সীমা থাকা দরকার। দুর্গাপুজোর দুর্গা মাকে অস্বীকার করে মানবতার পুজো করা যায় না। বিচারের জন্য অপেক্ষা করতে হবে। 24 ঘন্টার মধ্যে অপরাধীকে ধরা হয়েছিল। আমি এই অনশনের বিরোধিতা করছি। শাসক দল পুলিশ প্রশাসন চাপ তৈরি করলেও জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর। মঙ্গলবার কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল হচ্ছে। দুর্গাপুজোর সময়ও চলবে আন্দোলন। পুজোর মুখে খুলল না ভাগ্য। নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহাদের জামিন মামলার শুনানি শেষ হলো কলকাতা হাইকোর্টে। তবে এদিন শুনানি শেষে আপাতত রায়দান স্থগিত রেখেছে বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চ। আগেই হাইকোর্ট জানিয়েছিল পুজোর আগে পার্থর জেল মুক্তির সম্ভাবনা কম। গত বৃহস্পতিবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে মামলা উঠলে বিচারপতির মন্তব্য, মামলার নিষ্পত্তি হচ্ছে না। পুজোর আগে জামিন কার্যত অসম্ভব। ওদিকে দুদিন আগেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও পুর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়নশীলকে হেফাজতে চেয়ে আদালত আবেদন জানালে সিবিআই আর্জি মঞ্জুর করে আদালত। ওদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ইডির মামলায় জামিনের আর্জিটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি 17 অক্টোবর অর্থাৎ পুজোর পর। ফলে স্বাভাবিকভাবেই পুজোর আগে যে পার্থ জেল থেকে বেরোতে পারবেন না তা আগে থেকেই পরিষ্কার ছিল। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনে সিবিআইও। এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআই ও পরবর্তী সময়ে গ্রেফতার করে পার্থ অর্পিতা দুজনকেই। দীর্ঘ এই সময়ের মধ্যে বহুবার জামিনের আবেদন জানিয়েছেন পার্থ অর্পিতা দুজনে, কিন্তু সুরাহা হয়নি। একাধিকবার প্রভাবশালী তত্ত্বে পার্থর জামিনের আবেদন খারিজ হয়েছে। শেষবার হাইকোর্টে জামিনের সপক্ষে পার্থের আইনজীবীর যুক্তি ছিল তিনি আর প্রভাবশালী নন। সেই সূত্রে সদ্য জামিন পাওয়া অরবিন্দ কেজরিওয়াল, অনুব্রত মণ্ডলের জামিনের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন পার্থের আইনজীবী। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।